শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এজন্য টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান জানান, নিরপেক্ষভাবে তদন্ত করবে এই কমিটি। এছাড়া পুঁজিবাজারে কী ধরনের সংস্কার হবে সেটিও এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উঠে আসবে বলেও জানান তিনি। আবারও দাম বাড়ল বোতলজাত এলপিজির। 12 কেজির বোতলজাত এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 44 টাকা। সেপ্টেম্বরে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় খুচরা পর্যায়ে 1421 টাকা। গতকাল দুপুরে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন, যা সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে আগস্ট ও জুলাই মাসেও দাম বাড়ে এলপিজির। এবার স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে বলে আশা কমিশনের। আগামী মাসেই বিইআরসির পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠন হবে। এরপর সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের বিষয়ে। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। আজ সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরে বের হয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানান। সাথে বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের কথা তুলে ধরেন। শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ব্যবসায়ীরা। এর মধ্যে সব কিছু একবারে ঠিক করে ফেলবে এটা তো সম্ভব না। তো আমরা বলছি ওইটা আমরা রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাইলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন, হ্যাঁ ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে। দর্শক, আমরা দেখছিলাম যে আজকে কিন্তু দেখা করেছেন ব্যবসায়ী নেতারা প্রধান উপদেষ্টার সাথে। এই যে সার্বিক কারখানা নিরাপত্তা নিয়ে তারা কথা বলছিলেন। আজকে আমরা সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে কথা বলতে চাই পোশাক কারখানার নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে। এবং এক ধরনের আমরা দেখছিলাম যে গত 2-3 দিন ধরে কিন্তু পোশাক খাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছিল এবং কারখানাগুলোতে শ্রমিকরা রাস্তায় নেমে যাচ্ছিল। যদিও শ্রমিকের নাম ব্যবহার করে কেউ কেউ এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেছেন মালিকরা। আমরা সার্বিকভাবে কারখানার নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই এবং কারখানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পোশাক কারখানার উৎপাদন পরিস্থিতি নিয়েও আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা যুক্ত হচ্ছেন, মহিউদ্দিন রুবেল, পরিচালক বিজিএমইএ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা স্বাগত জানাতে চাই তাকে। আমাদের বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি মহিউদ্দিন রুবেল আপনাকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, আমাদের সঙ্গে মহিউদ্দিন রুবেল যুক্ত হবেন, আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি তাকে পাবো। তার আগে আমরা এই মুহূর্তে সাভারে আমাদের সহকর্মী নাজমুল অবস্থান করছেন। পোশাক কারখানার সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জানবার চেষ্টা করছি। নাজমুল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি নাজমুল, আমরা একটু জানতে চাইবো যে সার্বিকভাবে গত 2-3 দিন ধরে পোশাক খাতে দেখছিলাম যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছিল। আজকে কারখানাগুলো স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক উৎপাদনে গিয়েছে কিনা আমাদেরকে কারখানাগুলোর পরিস্থিতি জানাবেন নাজমুল।
বাবু কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার জামগাড়াতে এবং আমরা দেখেছি ঠিক সকাল থেকেই কিন্তু বৃষ্টি ছিল এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু যে তৈরি পোশাক কারখানা কিন্তু পুরাপুরি খুলেছে এবং দুই একটি ছাড়া কিন্তু সবগুলি ফ্যাক্টরিতেই খুলেছে এবং নিরাপত্তা জোরদারে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে কিন্তু তারা মাইকিং করা হচ্ছে এবং মহাসড়কে এবং কারখানার সামনে যাতে কোনো জটলা যাতে না থাকে সে কারণে কিন্তু পোশাক কারখানার সামনে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে এবং শ্রমিকরা কিন্তু এখন পুরোপুরি আমরা দেখেছি যে তারা উৎপাদনের জন্য কিন্তু আসলে কাজ করছে এবং এখন কিন্তু যেহেতু ছুটি লাঞ্চের সময় এখন কারখানার শ্রমিকরা কিন্তু লাঞ্চে বের হচ্ছে এবং আমরা যেটা দেখছি যে পোশাক কারখানাগুলো কিন্তু এখন পুরোপুরি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এখন সেনাবাহিনী এবং বিজিবি, পুলিশ যৌথভাবেই কিন্তু তারা দেখছেন যে তারা এই টহল দিচ্ছে এবং কোনো গার্মেন্টসগুলোতে কোনো সহিংসতা যাতে না হয় সে কারণে কিন্তু পোশাক শ্রমিকরা কাজে যোগদান করেছে। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনারা তো আজকে কাজে যোগদান করেছেন, কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা হয়নি। উৎপাদন কি চলছে? হ্যাঁ, চলছে। কেন আসলে গ্যাঞ্জামে কয়েকদিন? এখন মূলত আমরা তো কাজ করি পাশে পলমাল গ্রুপে, ওখানে কাজ কাম করে আসলাম লাস্ট পর্যন্ত। এখন কিছু সংখ্যক ফ্লোর বন্ধ আছে আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন এবং কারখানার শ্রমিকরা কিন্তু আপনারা দেখছেন যে তারা যেহেতু এখন লাঞ্চের বিরতি সেই যার কারণে এখন তারা বের হচ্ছে এবং আমরা যেটা বলি যে মোটামুটি আমরা কয়েকদিনের যে টানা যে সহিংসতা ছিল এবং আতঙ্ক ছিল সেই আতঙ্কের কারণে শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারেনি এবং এখন আজকে যেটা দেখেছি যে মোটামুটি যেভাবে তারা নিরাপত্তা দিয়ে পোশাক কারখানাগুলো চালু রেখেছে এবং কারখানা কিন্তু পুরোদমে আমরা দেখেছি যে উৎপাদন করছেন এবং যারা এখানকার পোশাক শ্রমিক তারা কিন্তু কাজ করছে এবং তারা আসলে কাজ করতে চায়। কিছু লোক তারা হয়তো সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করতে চায়। কারণ আপনার সাথে একটু কথা বলি, আপনার কি আজকে কাজ শুরু করেছেন কিনা বা কোনো গ্যাঞ্জাম আছে কিনা? গ্যাঞ্জাম তো আছে। কাজ শুরু করেছেন? কাজ চলে, বন্ধ যায়। কারা করে এটা? মানে অফিসের লোকে মনে করেন। এই যেমনটি বলছিলেন এবং সেখানে যারা শ্রমিকরা রয়েছে কেউ কেউ এখনও কাজ করছে, কেউ কেউ এখনও কাজে যোগ দেয়নি এবং আমরা যেটা বলি যে আর্মি এবং যারা আইনগত যারা পুলিশ এবং শিল্প পুলিশ এবং থানা পুলিশ এবং যৌথভাবে কিন্তু পোশাক কারখানা যাতে নিরাপদভাবে চলে সেই ব্যাপারে কিন্তু আসলে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে এবং মূলত কারখানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে পোশাক কারখানাগুলোতে কিন্তু উৎপাদন চলছে এবং যারা মালিক পক্ষ রয়েছে তারা বলছে যে উৎপাদন যাতে ব্যাহত না হয় সে কারণে তারা বলছে যে নিরাপত্তার জোরদার করার জন্য কিন্তু তারা আসলে বলছে এবং বিভিন্ন দাবি দুবা নিয়ে কিন্তু আসলে তারা কথা বলেছিলেন। তারপরেও কারখানা কর্তৃপক্ষ বলেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু যারা আতঙ্ক ছিল, যারা আতঙ্কিত না হয় সে কারণে কিন্তু যে যারা সরকার প্রধান রয়েছে তাদের সাথে তারা বলছে জরুরি বৈঠক করবে এবং কিভাবে পোশাক কারখানা চালু রাখা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা আসলে মূলত কাজ করবে বলে জানিয়েছেন এবং আমরা যেটা দেখি যে পোশাক কারখানাগুলোতে যে নিরাপত্তার জন্য যে এখন আমরা দেখেছি যে কাজ তারা করছে এবং পোশাক কারখানার শ্রমিকরাও কিন্তু আসলে তারাও কাজ করতে চায় এবং কিছু সংখ্যক দুষ্কৃতী ছাড়া অন্যরা কিন্তু আসলে মূলত তারা কাজ করে এবং মানে এবং আমরা আমরা এখানকার আমরা যারা এখানকার যারা শ্রমিকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে বলেছে যে বাইরের বহিরাগতরা এসে আসলে তারা এই কারখানাগুলোতে তারা মানে গ্যাঞ্জাম এবং সহিংসতা সৃষ্টি করতে চায়। এছাড়া এখানকার যারা পোশাক শ্রমিক তারা মূলত বলছে যে তারা কাজ করতে চায়, তাদের মানে কাজের পরিবেশ মতো পেলেই তারা আসলে মূলত কাজ করতে চায় বলে জানিয়েছেন। আপনার সাথে একটু কথা বলি, আপনি যে কারখানা থেকে কাজ করে আসলেন কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা নাই, সমস্যা হয়নি কোনো। কেন আসলে সমস্যা হচ্ছে? এটা কিছু আউলা জাউলা লোকজন এই এলোমেলো করে, এগুলো এমনিতে ওরকম কোনো ইস্যু নাই, ওরকম কোনো ইস্যু পাই নাই। ইস্যু ছাড়াই কি আন্দোলন? আন্দোলন বলতে ওরকম আন্দোলন না, মানে কোনো দাবি দাবার আন্দোলন না, যেটা দেখা যাইতেছে যে কিছু এলোমেলো লোকজন এগুলা করতেছে, এরকম কিছুই দেখতেছি। আপনাদের দাবি কি? আমাদের ওরকম দাবি নেই, এখন দাবির সময়ও না আর ওরকম দাবি হয় নাই।
সুষ্ঠুভাবে কাজ করতেছি। শুনছিলেন যে তারা আসলে আন্দোলন করতে চায় না এবং তাদের কোনো আন্দোলনের যে দাবি সেটাও কিন্তু আসলে তাদের নেই এবং তারা আসলে মূলত কাজ করতে চায় এবং তারা নিয়মিত কাজ করে আসলে এখান থেকে যে সংসার তাদের চলার কথা সেটাই আসলে তারা ভাবছে এবং এই বিষয় নিয়ে আসলে তারা কর্তৃপক্ষের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ রয়েছে যাতে পোশাক কারখানায় যাতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়। এই ছিল আমার কাছে সাভারের আশুলিয়া শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। কামরুল। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব যে কারখানা পরিস্থিতি যেভাবে স্বাভাবিক পরিস্থিতির কথা আপনি জানাচ্ছিলেন, নিশ্চয়ই শ্রমিকরা এখন তারা আসলে চান যে তারা যেন আসলে মাস শেষে সঠিক সময়ে বেতনটা পান এবং তারা যেন আসলে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন, সেটি আসলে তাদের চাওয়া। আপনি যাদের সাথে কথা বলছিলেন তারা আসলে এটি চাচ্ছিলেন। তো এখন বিশৃঙ্খল পরিবেশ নেই, এটি অবশ্যই কারখানার জন্য স্বস্তির একটি খবর। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছিলেন বলে। নাজমুল। দর্শক, পোশাক কারখানা পরিস্থিতি আমরা সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল। আমরা বিজনেস আওয়ারে একটা বিরতি নিব, ফিরে এসে সংবাদ বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত বিজনেস আওয়ারে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। দুঃখিত, যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কথা বলছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক, আমরা একটা বিভক্ত জাতি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি। আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা। তাই আমরা অ্যান্টি কারাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে। আরেকটা কথা আমরা বলেছি যে এই যে বিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। আমরা তারপরে আমরা এটা কিন্তু সবাই বলেছি, এটা না কোনো ঐক্যমতের কথা না, আমরা ওখানে যেটা তুলেছি সেটাই বলছি। মিডিয়া নিষ্পেষণের কালাকানুন রদ করার কথা। হ্যাঁ, মিডিয়া নিষ্পেষণের যতগুলো কালাকানুন আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। এখানে আরও প্রস্তাব এসছে যে এই যে কনস্টিটিউশনাল রিফর্মের যে ব্যাপারটা, সেখানে যে এই প্রধান উপদেষ্টা উনি যদি মনে করেন যে একটা গ্রুপ করে দেওয়া, একটা বিশেষ কমিটি করে দিয়ে সব ধরনের যে আইনের পরিবর্তন, আপনার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, তারপরে পুলিশ রিফর্ম, এগুলো সব কিছু যদি একটা গ্রুপের কাছে হয় বা বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ এগুলোর আমরা পরিবর্তন চাই, এগুলোর আমরা গণতান্ত্রিক রিফর্ম চাই। এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে, উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন এবং আমাদের কাছে আহ্বান করেছেন যে এই সরকার পরিচালনার সব ক্ষেত্রে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ যে উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। আমি কিছু হ্যাঁ
না, সব কালাকানুনের রোধ করার ব্যাপারে এটা হয়েছে এবং উনি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করছি উনি একটা মিডিয়া সত্যি সত্যি উনি বিশ্বাস করেন, ভাইব্রেন্ট মিডিয়া চান। হ্যাঁ, ভাইব্রেন্ট মিডিয়া চান। উনি আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় উনি বিশ্বাস করেন এবং মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তিনি কি আশ্বাস দিয়েছেন? না, উনি বলেছেন যে এগুলো অবশ্যই তার সরকারের কোনোরকম মানে পলিসিগত না, এটা হচ্ছে, এটা তো আপনারা জানেন অনেক জায়গা থেকে হচ্ছে, বাট উনি এটা থেকে সম্পূর্ণ নিজের সরকারকে উনি বলছে এটা আমাদের পলিসি না। কথাটা বলেন যৌক্তিক সময়ে যেটা। আরেকটা কথা ছিল যে এই সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে, এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। তো এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়। তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কী চায়, হ্যাঁ, জাতি কী চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন যে আমরা যেন সেই একটা মিডিয়া হয়ে মানে জনগণের কথা লিখি এবং ওনাকে জানাই যে কতদিন। তবে আমাদের বক্তব্য ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমাদের যে মসলা হ্যাঁ এটার মধ্যে একটা সমন্বয় করে, হ্যাঁ, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কথা বলি, মিডিয়া হিসেবে তো আমাদের স্বাধীনতা আছে। আরেকটা পজিটিভ খবর উনি দিয়েছেন সেটা হলো যে সারা বিশ্বের সবাই এখানে হেল্প করতে চায়, বাংলাদেশের নজর আছে, যারা অতীতে কাজ করেন আমাদের সঙ্গে তারা এখন কাজ করতে চায়, সেই সুযোগটা আমাদের নিতে হবে যে কোনো ধরনের সহযোগিতা। উনি বললেন যে ওনার ধারণা হচ্ছে যে পৃথিবী এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তারা অনেক উৎসুক এই পরিবর্তনে এবং তারা চায় বাংলাদেশকে যেভাবে তারা সাহায্য করতে পারে করতে। তো এটা আমাদের জন্য একটা বড় সুখবর। ঠিক আছে, ভালো থাকো। নির্দিষ্ট বলেন। আমি কিন্তু দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আবারও ফিরছি সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই বিরতির আগে যেটি বলছিলাম যে পোশাক খাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পোশাক খাতের যে নিরাপত্তা তা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, মহিউদ্দিন রুবেল, পরিচালক বিজিএমইএ। আমরা তাকে আবারও স্বাগত জানাতে চাই। মহিউদ্দিন রুবেল, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। এবারে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। জি, শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ। জি, আমরা যে বিষয়টি জানতে চাই, আমরা বিরতির আগে আসলে আমাদের সহকর্মী নাজমুল সাভার থেকে সাভারের পরিস্থিতি আজকে জানাচ্ছিলেন। সেখানে তুলনামূলকভাবে কারখানাগুলো সচল হয়েছে। গতকাল বা গত পরশু আমরা যে ধরনের বিশৃঙ্খলার কথা শুনেছি, আজকে তেমনটা নেই। সব মিলিয়ে একজন উদ্যোক্তা হিসেবে এবং বিজিএমের পরিচালক হিসেবে আপনাদের দিক থেকে যদি একটু বার্তাটা জানান যে এই বিশৃঙ্খলাটা আসলে কেন হলো এবং কারা করলো আসলে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে আমাদের পোশাক খাতে মাঝে মাঝে আমরা দেখেছি যে এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, বাট সেগুলোর বেশিরভাগই কিন্তু আসলে অনেক ক্ষেত্রে বেতন ভাতা দাবি দেওয়া নিয়ে হয়ে থেকেছে, যদি আমি অতীতের কথা বলি। আর যদি এবারের যেই প্রবলেমগুলো আমরা শুনছি বা দেখছি, আপনি যদি একটু দেখেন, সেখানে কিন্তু কোনোটাই কিন্তু বেতন ভাতা সংক্রান্ত কোনো ইস্যুস কিন্তু অ্যাকচুয়ালি না। মূলত যে দাবিগুলো বা যেই ইস্যুসগুলো নিয়ে তারা আসছে, তার কোনোটাই আসলে রেগুলার কোনো আমাদের কাছে দাবি দেওয়া বলে মনে হয়নি বা হচ্ছে না। তো তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এটি আমাদের পোশাক খাতকে বা এই দেশের এনভায়রনমেন্টকে অস্থিরতার দিকে নেওয়ার জন্য বা একটি অনিয়মের মধ্যে নেওয়ারই একটা সুযোগ খোঁজা হচ্ছে, এবং যেটি কিনা আসলে রেগুলার কোনো আপনার ইস্যুজের মধ্যে পড়ে না। সো অবভিয়াসলি আমরা বিশ্বাস করি যে এই ধরনের
অযৌক্তিক বা আপনার অনিয়মতান্ত্রিক দাবি দেওয়া আপনার যেটি আপনি নিজেও জানেন না আপনি কেন করছেন। আপনি যদি কথা বলে দেখেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সাথে, আপনি কিন্তু কোনো মিল পাবেন না মানে তাদের যে কথাগুলো আছে তার সাথে। মানে আপনি ব্যাপারটা হচ্ছে এমন কিছু কথা বা এমন কিছু জিনিস বলা হচ্ছে যেটা কিন্তু আসলে তাদের কাজের যৌক্তিকতা দাবি দেওয়ার মধ্যে পড়েই না। সো অবভিয়াসলি আমরা বিশ্বাস করি যে এই ধরনের আপনার অনিয়মতান্ত্রিক কথা বলে বা অযৌক্তিক ইস্যুস বানিয়ে শুধুমাত্র বিশৃঙ্খলা করে কোনোদিন কোনো কিছুরই সমাধান হয় না, এবং কোনো পোশাক খাত তো আছেই, কোনো খাতে ভালো চলবে না। সুতরাং আমরা শান্তি শৃঙ্খলা ভাবে কাজ করব, এবং তাতে পোশাক খাত ভালো চলবে, আমাদের দেশ ভালোভাবে এগিয়ে যাবে, সেটা কামনা করি আমরা। জি, নিশ্চয়ই আমরাও সেটি আশা করি। মহিউদ্দিন রুবেল, একটু জানাবেন যে এই মুহূর্তে বিজিএম তালিকাভুক্ত যারা কোম্পানি রয়েছে, বিজিএম সদস্যভুক্ত যারা, সদস্যের বাইরে তো অনেক কারখানায় নানা রকম অস্থিরতা থাকেই, সদস্যভুক্ত কারখানায় আপনারা বেতন নিয়ে এক ধরনের শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে কিনা? যেহেতু ক্রয়াদেশ নিয়ে একটা চাপ ছিল, গত মাসে রাজনৈতিক একটা পট পরিবর্তনের বিষয় ছিল, সেই উদ্বেগের জায়গাটি আছে কিনা, সেখানে কেমন আশঙ্কা করছেন, সেইটি নিয়ে আসলে প্রস্তুতির জায়গাটি কোথায়? সরকারের দিক থেকে যদিও স্বল্প সুদে ঋণের কথা বলা হয়েছে, সব মিলিয়ে একটা প্রস্তুতির জায়গাটি যদি একটু নিশ্চিত করেন। যে আমি একটু কারেক্ট করছি, আসলে স্বল্প সুদের ঋণের কথাটা ব্যাপারটা এরকম না, এটা রেগুলার ইন্টারেস্টেই আপনার ইন্টারেস্ট রেটেই আপনাকে ঋণটা দেওয়া হচ্ছে, স্বল্প সুদের কোনো কথা এখানে হয়নি। আর এটি গত মাসে আসলে আমাদের তো পোশাক খাত খুব একটা আমরা চালাতে পারিনি, তো যেহেতু চালাতে পারিনি সেটার কারণে গত মাসের জন্য এটি দেওয়া হচ্ছে। তো এখন আপনি যে ধরনের বিশৃঙ্খলা বা আন্দোলনের আমরা যে ইস্যুসগুলো দেখছি তার কোনোটাই কিন্তু আসলে এই বেতন দেওয়ার অনিশ্চয়তা বা নিশ্চয়তা নিয়ে কিন্তু হচ্ছে না, আমি সেটি একটু আগে বলেছি। তবে ডেফিনেটলি বেতন ভাতা তো আমাদেরকে দিতে হবেই বা করতেই হবে, এখানে তো আসলে কোনো মানে সন্দেহের অবকাশ নাই, এটা আমাদেরকে মেনটেন করতেই হবে, এবং এটা আমরা যে কোনো ভাবে আমরা সেটা করব। আমরা জানি অনেক কষ্ট হবে, বন্ধ ছিল, আমরা ডেফিনেটলি অনেক, সবার সচ্ছলতা তো সমান না, বড় ছোট মাঝারি সব ধরনের ফ্যাক্টরি এখানে আছে। সো অবভিয়াসলি আপনার সেগুলো ম্যানেজ করে এরপরও আমরা বদ্ধপরিকর যে কোনো ভাবে আমাদেরকে এটা আমরা বেতন ভাতাটা আমরা ক্লিয়ার করব। জি, নিশ্চয়ই আমরাও আশা করব যে কারখানায় যেন কোনো রকম অস্বস্তি তৈরি না হয়। মহিউদ্দিন রুবেল, সব মিলিয়ে ক্রয়াদেশের দিকে যদি আমরা একটু তাকাই, এবং এখন যে বন্দর ব্যবস্থাপনা, লিড টাইম একটু কমে আসা, সেই জায়গাগুলোতে একটু উন্নতি দেখছেন কিনা? আমাদের যেহেতু একটা ভাবমূর্তির চাপে ছিলাম, সেটি নিশ্চয়ই আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই সেই পরিবর্তনের মধ্য দিয়ে অনেকটাই কেটে গেছে। আপনাদের বায়ারদের দিক থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন, এবং বন্দর ব্যবস্থাপনায় কতটা পরিবর্তন দেখছেন? দেখুন, আমাদের এই নতুন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে, তারপরে ডেফিনেটলি আমরা তো আশা করছি বা আশা করি যে একটা ইমেজগত একটা ব্যাপক পরিবর্তন আসা উচিত এবং আসবে বা আসছে, সেটা বহির্বিশ্বের কাছে খুবই স্বাভাবিক। কিন্তু এরপরে আমাদের পোশাক খাতে যে ধরনের বিশৃঙ্খলা এখনো নিরাপত্তাহীনতায় যে ভুগছি আমরা মালিকরা, আমাদের কারখানাগুলো সচলভাবে 100% আমরা চালাতে পারছি না, তো অবভিয়াসলি সেই সুবিধাটা তো আমরা নিতে পারছি না। কারণ আমাদের যদি কারখানায় না চলে, যদি এখনো আমাদের অনিরাপত্তায় আমরা ভুগি এবং এভাবেই চলে, তাহলে তো আসলে আপনি সেই সুযোগ সুবিধাটা আপনি নিতে পারবেন না। সো বন্দরে যে কথাটা বললেন, এখনো অবভিয়াসলি আস্তে আস্তে আমরা বিশ্বাস করি সবকিছু সচল হবে, কিন্তু আপনার এই যে আবার হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতির কারণে এখানে কিন্তু আরো একটা জটলা নতুন করে যোগ হলো। এই জটলার পরে এখনো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি যেরকম আমরা আশা করছিলাম। তো ডেফিনেটলি এই পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বিশ্বাস করি যে সেই সুযোগ সুবিধাটা আমরা পুরোপুরি নিতে পারবো, বাট এখনো আমরা সেটা পারছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের কারখানাগুলো পুরোপুরি নিরাপত্তায় না আসবে, পুরোপুরি নিরাপত্তা মেনটেন করে চালাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা 100% আমরা পাবো বলে মনে হয় না এখনো। জি, মহিউদ্দিন রুবেল, এখন যদি একটু জানতে চাই যে পোশাক খাতের এই মুহূর্তের যদি প্রধান 3টি চ্যালেঞ্জের কথা বলেন, বিশেষ করে আপনারা জ্বালানির সমস্যার কথা বারবারই বলে এসেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি, প্রধান 3 থেকে 4টি চ্যালেঞ্জ বললে সেটি কোন চ্যালেঞ্জগুলোকে আসলে বলবেন, যেটি আসলে খুব দ্রুত পরিবর্তন হওয়া প্রয়োজন? দেখুন, এই মোমেন্টে সবচেয়ে বড় যে জিনিসটা সেটাই হচ্ছে কি নিরাপত্তা। আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করে আমাদেরকে কাজ করতে হবে, কারখানা খোলা রাখতে পারতে হবে আপনার, যাতে করে কোনো বিশৃঙ্খলা না হয়। কারণ
এর সাথে আসলে আমাদের উৎপাদন জড়িত, আমাদের এক্সপোর্ট জড়িত, একই সাথে আমাদের ইমেজ জড়িত। মানে এই সবার আগে তার মানে হচ্ছে যে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করতে পারতে হবে, মালিকদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়ে কারখানা চালাতে পারতে হবে। এর থেকে বড় কোনো ইস্যুজই এই মোমেন্টে নাই। সো আপনি যতগুলো অন্য ইস্যুজই আমি বলি না কেন, যদি কারখানা না চলে, যদি আপনার আমি ফ্যাক্টরি খোলা রাখতেই না পারি, উৎপাদন করতেই না পারি, তাহলে আসলে বাকি কথা তো আর আসছেই না। অবভিয়াসলি এটা সবার আগে নিশ্চিত করতে হবে। সেই এটার সাথে সাথে অবশ্যই আমাদের ইমেজ সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেগুলো তখন আস্তে আস্তে আরো বেটার হওয়া শুরু হবে। আর সেকেন্ড হচ্ছে আপনার অবভিয়াসলি ব্যাংকিং খাতে আমাদের যেই কিছু অনেক বিশৃঙ্খলা বা গ্যাপ হয়েছে, সেগুলো আমাদেরকে আমি ডেফিনেটলি আমাদের ঠিক করতে হবে। আমাদের লিড টাইমের একটা বড় দুর্বলতা বাংলাদেশের কিন্তু সবসময়ই আছে। কম্পিটিশনের ক্ষেত্রে আমরা এখানে পিছিয়ে যাই অন্য দেশের সাথে। সো লিড টাইম বলতে যে পোর্টের সক্ষমতা, আমাদের পোর্ট পর্যন্ত আমাদের যে পরিবহন, আমাদের এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। আমাদের জ্বালানি খাতে আমাদের যে ধরনের করে মূল্য বেড়েছে তো আছেই, সেটাও যদি আমি মূল্যের কথা যদি বাদও দিই, এরপরও যে কন্টিনিউয়াসলি পাওয়ার যে নিশ্চয়তা, এই নিশ্চয়তাটা আমাদেরকে দিতে হবে। বিকজ আপনি গ্যাস এবং যদি ইলেকট্রিসিটি যদি আপনি যদি না পান নিশ্চিতভাবে, আপনি তো আসলে উৎপাদন করতে পারবেন না। আর সর্বোপরি আমি মনে করি যে এই যে আমাদের এনবিআর কাস্টম রিলেটেড পলিসি ইস্যুস যেগুলো আছে, এই জায়গায় আমাদেরকে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আমাদেরকে ফাস্ট সার্ভিস পেতে হবে, আমাদের যাতে কোনো কিছু ব্লকেজ না হয়, কোনো আইনি জটিলতার মধ্যে মার প্যাচে যাতে করে আমাদের এক্সপোর্ট বাধাগ্রস্ত না হয়। সর্বোপরি পলিসি রিফরমেশন, যে পলিসিগুলো দুর্বলতা ছিল বা আছে আমরা মনে করি, সেগুলোকে সামগ্রিকভাবে যদি অ্যাজ আর্লি অ্যাজ রিফর্ম করা হয়, তাহলে হয়তো আমাদের সবকিছু আরো সুন্দর মতো আবার চলা শুরু করবে। জি, নিশ্চয়ই আমরাও আশা করব সেটাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে শেষ যে মন্তব্যটি নিতে চাই, যে ইতিবাচক পরিবর্তনের কথা আসলে বলছিলেন, এখন আসলে ব্র্যান্ড বায়ার যারা রয়েছেন বা বায়ার দিক থেকে আসলে আপনার কারখানার অভিজ্ঞতা দিয়েও যদি বলেন বা সার্বিকভাবে বিজিএমের পক্ষ থেকে বলেন, তাদের রেসপন্সটা কেমন দেখছেন, বিশেষ করে বায়ারদের দিক থেকে ক্রয় দেশের ক্ষেত্রে? দেখুন, আপনি যদি ফর এক্সাম্পল আপনি নিজের যেখান থেকে রেগুলার বাজার করেন, আপনি যদি সেখানে যে বন্ধ পান বা আপনি যদি সেখানে দেখেন যে গোলমাল হচ্ছে, আপনি কি করবেন বা আমি কি করবো ব্যক্তিগতভাবে? অবশ্যই আমি কিন্তু একটা অনিশ্চয়তায় ভুগবো এবং আমি চাবো যে আমি এটা বেটার কোনো আরেকটা দোকান থেকে বা আরেকটা জায়গা থেকে আমি নিতে পারি কিনা। তো বায়াররাও তো আসলে তাই, ওরাও তো সোর্স করবে, আমাদের এখান থেকে মাল নিচ্ছে। বাট যদি সে তার নিরাপত্তা দিয়ে তার মালটি শিপমেন্ট করে নিতেই না পারে স্টোরে, তাহলে আসলে সে কতক্ষণ সহ্য করবে? এটাও তো আমাদেরকে বুঝতে হবে। তবে আমাদের দেশে যে অলমোস্ট পৃথিবীর সমস্ত বড় বড় বায়ারই কাজ করে, তো সবারই আসলে একটা কমিটমেন্ট লেভেল আছে। তারা চেষ্টা করে যে আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দেওয়ার তারা দিচ্ছে এবং দিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। বাট সবার কমিটমেন্ট লেভেলও কিন্তু সমান না, সবার সহনশীলতাও কিন্তু সমান না, এটাও আমাদেরকে বুঝতে হবে। তো একই সাথে আপনার বহির্বিশ্বে তো অনেক দেশই আসলে কিন্তু আমাদের এই দেশের যেই এখন পরিস্থিতি, সেটার একটা সুযোগ নেওয়ার জন্য কিন্তু বসে আছে অন্য দেশগুলো কিন্তু, তাই না? সো অবভিয়াসলি আমাদেরকে আসলে আমাদের নিজেদের পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে করে আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমরা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন চালাবো এবং তাদেরকে সাপোর্ট দিয়ে যাব এবং আমরা আমাদের ব্যবসা পরিচালনা করব। কিন্তু আমাদের এই যে বর্তমানে যে অরাজকতা বিরাজ করছে, যদি এভাবে চলতে থাকে, তাহলে আসলে আমরাও তাদেরকে কতক্ষণ বুঝাতে পারবো বা তারাও কতক্ষণ ধৈর্য ধরে থাকবে, সেটা দেখার ব্যাপার। তো এখানে একটি অনিশ্চয়তা ডেফিনেটলি কাজ করছে। এটি যত তাড়াতাড়ি নিরাপত্তাজনিত এই সমস্যাগুলো সমাধান হবে, যতক্ষণ পর্যন্ত কারখানাগুলো 100% সচলভাবে না চলবে, এই ধরনের একটি অনিশ্চয়তা কিন্তু ওনাদের মনে থাকবে। এটি আমরা উড়িয়ে দিতে পারবো না এবং এটি কিন্তু ডেফিনেটলি আমাদেরকে নিরাপত্তার সাথে সাথে সমাধান করতে হবে। জি, মহিউদ্দিন রুবেল, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন, যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও। আবারও নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে পাশে পাবো, সেই প্রত্যাশা জানাই। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবারও ধন্যবাদ। শেষ তারিখ। মহিউদ্দিন রুবেল কথা বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিজিএমএর কারখানার নিরাপত্তা নিয়ে। এবারে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন সচিবালয়ে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, দুঃখিত, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে
যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপরে আমাদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপর আমরা মিয়ানমার সীমান্ত আমাদের একটু সমস্যা আছে, আপনারা জানেন, এই সমস্যা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। এইগুলি আমাদের আজকে এই আলোচনার বিষয় ছিল। আমরা পদক্ষেপগুলি আপনারা কি কি নিচ্ছে এটা আপনারা অন গ্রাউন্ড দেখতে পাবেন। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন সচিবালয়ে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে বিজনেস আওয়ার আরেকটা বিরতি নিচ্ছি, ফিরব অন্যান্য সংবাদ নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যাংকিং খাত ধ্বংসের জন্য ব্যবসায়ীরাই দায়ী বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি জানিয়েছেন, অনিয়ম করে কতিপয় ব্যবসায়ীদের অর্থ লোপাটের সুযোগ করে দিয়েছে নীতি নির্ধারকরা। সোমবার তৈরি পোশাক খাতের সংকট ও উত্তরণের উপায় বিষয়ক এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। চলমান সংকট নিরসনে সব মহলকে ধৈর্য ধরার আহ্বান জানান আব্দুল আওয়াল মিন্টু। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে খুব একটা স্বস্তিতে নেই তৈরি পোশাক খাত। চলমান পরিস্থিতিতে সংকট উত্তরণে করণীয় ঠিক করতে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA, যেখানে কারখানার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায় দ্রুত আস্থা ফেরানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। এখন বহির্বিশ্বে কিন্তু অনেক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনেক ব্যাক টু ব্যাক অ্যাকসেপ্ট করছে না। সেক্ষেত্রে আমাদের যখন আমাদের বিজনেস পার্টনার যখন আমরা অর্ডার প্লেসমেন্ট করছে, সে বলছে আমরা এলসি তো নিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না। সে এলসি যখন নিচ্ছে না, তখন কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, সে আরেকটা ব্যাংক চেঞ্জ করবে, তার হয়তো অনেকটা ব্যাংক নাই, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ডিলে হয়ে যাচ্ছে। আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটিটা ইমপ্রুভ করতে হবে। আমরা অনেকখান থেকে এলসি নিয়েছি, কিন্তু ওগুলো এক্সিকিউশন হচ্ছে না, মাল ডেলিভারি হয়ে গেছে, বিদেশেও এলসি করতে পারছি না। নগদ আর বিকাশ দিয়ে কিন্তু আমাদের ব্যবসা হবে না, আমাদের ব্যবসা ব্যাংকিং চ্যানেলেই করতে হবে। বিগত বছরগুলোতে রপ্তানির সঠিক পরিসংখ্যান তুলে না ধরার তীব্র সমালোচনা করেন FBCCI-এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। বলেন, বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে দেশের ব্যাংকিং খাত। এই সম্পদ অর্জনকারীরা ব্যাংকগুলোকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক দেশের প্রত্যেকটা ব্যাংকে লুটপাট করার জন্য ওরাই সহযোগিতা করছে এবং সহায়তা করছে যারা এই ব্যাংকগুলোকে রেগুলেট করার কথা। এ সময় তৈরি পোশাক খাতে যে কোনো সংকট মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে। যৌথ একটা উদ্যোগের কথা বলেছেন একজন। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। চলুন দেখে নেওয়া যাক প্রধান সূচক DSEX। আজকে কিন্তু আমরা দেখেছি যে সূচকের মিশ্র প্রবণতা রয়েছে বাজারে। আমরা দেখছি যে DSEX 3 পয়েন্ট কমেছে, 3 পয়েন্ট কমে 5800 পয়েন্টে অবস্থান করছে। এবং সরিয়া সূচক যেটি রয়েছে DSES ইন্ডেক্স, সেটিও 2.57 পয়েন্ট বেড়েছে, আজকে বেড়ে অবস্থান করছে 1239 পয়েন্টে। এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে DS30 সূচক, সেটি 1.67 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2135 পয়েন্ট। অর্থাৎ প্রধান সূচক কিছুটা কমলেও অন্য যে দুই সূচক রয়েছে সেটি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। এবং লেনদেন, পুঁজিবাজারের যে লেনদেন হয়েছে, আমরা একটু যদি স্ক্রল করি দেখতে পাবো যে পুঁজিবাজারের লেনদেনের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। আজকে যদি দেখি যে হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বাড়ার তালিকায় 128টি শেয়ারের দর বেড়েছে এবং 226টির দর কমেছে, অর্থাৎ বেশিরভাগেরই দাম কমেছে। এবং অপরিবর্তিত রয়েছে 42টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। এবং মোট লেনদেন আজকে আমরা দেখছি 545 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, 545 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো সব মিলিয়ে পুঁজিবাজারে একটা মিশ্র প্রবণতা অবস্থান করছে। দর্শক, পুঁজিবাজারের পর আমরা মুদ্রা বাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। প্রধান মুদ্রার বিনিময় মূল্য দেখে নেব। সোনালী ব্যাংকের সূত্র ধরে যদি দেখি, সবথেকে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার এখন 119 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 120 টাকা।
যেটি খোলা বাজারে আরও কিছুটা বেশি। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে এবং 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 144 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 150 টাকা এবং চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। আর সৌদি রিয়াল 29 টাকায় কেনা হচ্ছে, 31 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কেনা হচ্ছে এবং 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রা বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দর জানাবো। স্বর্ণের দর আমরা যদি দেখি আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন কিন্তু রেকর্ড দর অর্থাৎ 1,26,000 টাকা প্রতি ভরি বিক্রি হচ্ছে এবং 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি এখন 1,20,000 টাকারও বেশি ভরি প্রতি, এবং 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,03,355 টাকা প্রতি ভরি। সনাতন স্বর্ণের দাম পড়বে 85,000 টাকা, 85,450 টাকা প্রতি ভরি। পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে। আমরা স্বর্ণের পর রূপার দাম দেখে নেব। রূপার বাজার অপরিবর্তিত রয়েছে দীর্ঘদিন ধরেই। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা 1 ভরির দাম 2,098 টাকা এবং 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,005 টাকা, আর 18 ক্যারেটের রূপার 1,714 টাকা প্রতি ভরি, এবং সনাতন রূপা কিনতে হলে আপনাকে গুনতে হবে 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।